আসসালামু আলাইকুম। তুরস্ক ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। ইরান এবার ট্রাম্পকে বড় একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল ইরান, এবং এই চ্যালেঞ্জের মাধ্যমে ট্রাম্প কিছুটা হলেও ধাক্কা খেলেন। কি চ্যালেঞ্জ ছুড়লো ইরান, কিভাবে এই চ্যালেঞ্জ ছুড়লো? একটা বড় খবর আছে বলেছিলাম আমি টেলিগ্রামে, খবরটা এখনো পর্যন্ত দিতে পারিনি, এখনো পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু খবরটা মোটামুটি 80% নিশ্চিত। হয়তোবা এই লাইভের মধ্যেই পুরোপুরি নিশ্চিত হলে আপনাদেরকে বলবো। ভালো কোনো খবর না, খারাপ খবর, তারপরেও লাইভের মধ্যে আমরা এটা বলার চেষ্টা করব। দেখুন, গতকাল রাত থেকে ইরান ইসরায়েল এবং আমেরিকার যে সমস্ত ঘাঁটি এই অঞ্চলে আছে সেগুলোর উপরে তার আক্রমণের পাল্লা, আক্রমণের তীব্রতা আরো বাড়িয়েছে। ইরান অবশ্য বলেছিল, গতকাল ইরানের বিপ্লবী গার্ড বলেছিল যে আমাদের নতুন নেতা নির্বাচিত হওয়ার পর আমরা দ্বিগুণ মাত্রায় ইসরায়েলের উপরে এবং আমেরিকার উপরে আক্রমণ করবো। আমাদের দর্শকদের প্রশ্ন ছিল যে সেই দ্বিগুণ মাত্রার আক্রমণটা আমরা গত রাতে দেখতে পাইনি, কিন্তু ভোর রাতে এবং দিনের বেলা, আজকে দিনের বেলা যে খবরগুলো এসেছে তাতে বলা হচ্ছে যে ইরান গত এক রাতেই 3 ধাপে মিসাইল মেরেছে। 3 ধাপে, 3 ধাপ বলতে 3 মাত্রায়। কিরকম? একবার মিসাইল মেরেছে অনেকগুলো, তারপর আবার থেমেছে, আবার মিসাইল মেরেছে অনেকগুলো। এরকম ভাবেই এই মিসাইলগুলো নিক্ষেপ করা হয় বা ইরানের আক্রমণগুলো হয় বা ইসরায়েলের আক্রমণগুলো হয়। তো সেভাবে 3 ধাপে ইরান আক্রমণ করেছে তার এই নতুন নেতা নির্বাচিত হওয়ার পর। মুজতবা আলী খামেনেইকে নতুন নেতা নির্বাচিত করার পর ইরান তার নাম সরাসরি ঘোষণা দিয়েছে। কিছু কিছু ইরানি গণমাধ্যম গতকালকে বলেছিল যে তার নাম ঘোষণা দিবে না, নিরাপত্তাজনিত কারণে তার নাম ঘোষণা দিবে না, তার নাম ঘোষণা হলে ইসরায়েলের টার্গেট হতে পারে। আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে তার নাম ঘোষণা হলেও ইসরায়েলের টার্গেট হবে, না হলেও টার্গেট হবে, কারণ না জানার কিছু নেই। বরং নাম ঘোষণার মাধ্যমে ইরান ট্রাম্পের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে খামেনেইর ছেলে মুজতবা খামেনেইকে নাম ঘোষণা করার পর, মুজতবা খামেনেইর নাম ঘোষণা করার পর বা এই নাম ঘোষণা করার মাধ্যমে আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্পের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিল ইরান। কিরকম? ট্রাম্প বলেছিল যে এরা যাকে নেতা নির্বাচন করবে তাকেও আমরা হত্যা করব, নেতা নির্বাচন করতে দেব না। নেতা নির্বাচনের সময় ইসরায়েলও বলেছিল নেতা নির্বাচনের সময় আমরা আক্রমণ করব, নির্বাচনে যারা থাকবে, যারা এই ভোটাভুটি করবে সবগুলোকে আমরা মেরে ফেলবো। কিন্তু ইরানের যেই অ্যাসেম্বলি নেতা নির্বাচন করেছে, তারা নাম ঘোষণা দিয়েছে। নাম ঘোষণার পরে বিপ্লবী গার্ড গত রাতে ইসরায়েলের উপরে এবং আমেরিকার ঘাঁটিগুলোর উপরে আক্রমণ তীব্র করেছে। শুধু আমেরিকার ঘাঁটিগুলো নয়, ঘাঁটিগুলোর বাইরেও বিভিন্ন দেশের বিভিন্ন স্থাপনায় আক্রমণ তীব্র করেছে। এই আক্রমণে বাংলাদেশের 3 জন, পাকিস্তানের 2 জন, চীনের 2 জন এবং আরো 2-1টা দেশের, এরকম ভাবে 11টা দেশের নাগরিক এখনো পর্যন্ত আরব দেশগুলোতে নিহত হয়েছে। ইসরায়েল গতকালকে বলেছে যে তার অনেকগুলো নাগরিক হতাহত হয়েছে। আজকে বলছে যে তার একজন নাগরিক ইরানের আক্রমণে নিহত হয়েছে। ইরানের আক্রমণের কিছু ভিডিও ফুটেজ যেগুলো ইসরায়েল থেকে একেবারে ফাঁস হওয়া সম্ভব। ইসরায়েল ঘোষণা দিয়েছে, ইসরায়েল আদেশ দিয়েছে, নিষেধ করেছে তার দেশের লোকজনকে যে কোনো ধরনের এই ইরানের আক্রমণের ভিডিও ফুটেজ, মানুষ আক্রান্ত হচ্ছে, মানুষ কাতরাচ্ছে, মানুষ হাসপাতালে নিয়ে যাচ্ছে, এই ধরনের কোনো ভিডিও ফুটেজ তোমরা শেয়ার করবে না। আমরা জানি ইসরায়েল টেকনোলজির দিক থেকে এতটাই সে কি বলে, মানুষকে কন্ট্রোল করে, মিডিয়াকে কন্ট্রোল করে, যে তার এই আদেশের বাইরে কোনো মানুষ বা কোনো মিডিয়া তেমন কোনো কিছু শেয়ার করে না। এজন্য এই প্রশ্ন আসে যে আসলে বিশ্বে মুক্ত গণমাধ্যম কোন দেশে? যদি সেই উত্তর দিতে হয় ইসরায়েল, অবশ্যই না। সবচেয়ে নিয়ন্ত্রিত গণমাধ্যম হচ্ছে ইসরায়েলে। সবচেয়ে মুক্ত যদি বলি তাহলে বলতে হবে লেবাননে। কারণ আজকে দেখা গেল যে লেবাননের একটা টেলিভিশন চ্যানেল কোনো একটা রাস্তায় দাঁড়িয়ে লাইভ ভিডিও ফুটেজ করছিল, লাইভ করতেছিল, ঠিক সেই সময় সেটার পিছনে একটা বিমান হামলা হলো। ইসরায়েল, আপনি চিন্তা করতে পারেন যে বিমান হামলা হবে কোন এক জায়গায়, সামনে বসে লাইভ করতেছে এবং সেখানে বিমান হামলা হচ্ছে। সাথে সাথে ইসরায়েলের ওই চ্যানেল মনে করেন বন্ধ হয়ে যাবে, ওই চ্যানেলের প্রধান যদি সে গ্রেপ্তার হবে, ওই চ্যানেলের উপরে তখন ইসরায়েলের বিমান বাহিনী হামলা করবে, এরকম একটা অবস্থা। তো যে আলোচনাতে ছিলাম যে ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্ধারণের মাধ্যমে ইরান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এখন সেই চ্যালেঞ্জের বিরুদ্ধে আমেরিকা কি করবে? আমেরিকা বলছে যে হ্যাঁ, ট্রাম্প বলছে যে আমি শুনেছি এরকম একটা লোক আছে, কিন্তু সে আসলে তেমন কিছু করতে পারবে না। এরকম তার সম্পর্কে আমি খুব বেশি কিছু জানি না, তবে সে আসলে তেমন কিছু করতে পারবে না। খুব গুরুত্বপূর্ণ লোক না, বিশ্বে তো কেউ তারা চেনে না। ট্রাম্পের কথাগুলো ছিল এরকম। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মুজতবা খামেনেইকে টেলিগ্রাফ করে তারপরে তাকে অভিনন্দন জানিয়েছেন। শুধু অভিনন্দন জানিয়েই ক্ষান্ত হননি, তিনি বলেছেন যে আপনার নেতৃত্বে ইরান এখন যে ক্রান্তিকালে আছে সেখান থেকে উত্তরণ পাবে এবং ইরান তার
মর্যাদা ফিরে পাবে। আমরা ইরানের পাশে আছি। ইরান যেমন আমাদের বন্ধু রাষ্ট্র ছিল, এখনো আছে। আমরা যেমন ইরানের পাশে ছিলাম, এখনো আছি এবং থাকবো। আপনার সাথে আমরা সম্পর্ক আরো গভীর করতে চাই। ঠিক একইভাবে চীনের পক্ষ থেকেও বার্তা এসেছে। চীন বলেছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যে নির্ধারণ হয়েছে বা নির্বাচন হয়েছে সেটা ইরানের সংবিধান অনুযায়ী হয়েছে। সুতরাং ইরানের এই সংবিধান অনুযায়ী করা নির্বাচিত করা একজন ব্যক্তিকে বাইরের কার হস্তক্ষেপ আমরা বরদাস্ত করব না, বা বাইরের কারো হস্তক্ষেপ করা ঠিক হবে না। এভাবে বলছে, বাইরের কারো হস্তক্ষেপ করা তার উপরে ঠিক হবে না। কারণ ইরানের জনগণ, ইরানের নেতৃত্ব, ইরানের নেতৃবৃন্দ তাদের সর্বোচ্চ নেতাকে তাদের সংবিধান অনুযায়ী নির্বাচন করেছে। এখানে কারো হস্তক্ষেপের কিছু নেই, কারো বলারও কিছু নেই। ইরান একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে অন্য কারো আক্রমণ করার কোনো সুযোগ নাই। আমরা চাই এই অঞ্চলে এক দেশের উপরে আরেক দেশ যেন আক্রমণ বন্ধ করে এবং এই যুদ্ধ যেন তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এই দুটো হচ্ছে ইরানের জন্য অনেক বড় দুটো বার্তা। কেন এই বার্তা দুটো ইরানের জন্য অনেক বড় দুটো বার্তা? এর কারণ হচ্ছে এই আক্রমণের পরে, ইরানের উপরে আমেরিকার আক্রমণের পরে যে পর্যন্ত এই আক্রমণগুলো হলো, সেই আক্রমণগুলোতে একটা ব্রেকিং আসছে, ব্রেকিংটা বলে রাখি, ব্রেকিংটা বলে দেই। ইরান থেকে নিক্ষিপ্ত মিসাইল, ইরান থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক মিসাইল তুরস্কের সীমানায় ঢোকার পরে, তুরস্কের সীমানার মধ্যে থাকাকালীন অবস্থায় ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম সেই ব্যালিস্টিক মিসাইলকে ভূপাতিত করে, সেই ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করে এবং সেটার অনেকগুলো অংশ তুরস্কের গাজিয়ান্তেপ শহরের খালি জমির উপরে পড়ে। ইরান থেকে নিক্ষিপ্ত নতুন ব্যালিস্টিক মিসাইল তুরস্কের আকাশসীমায় ঢুকেছে আজকে এবং ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে বিধ্বস্ত করেছে। এখন এই যে ইরান থেকে নিক্ষিপ্ত এয়ার ডিফেন্স সিস্টেম আবারও তুরস্কে ঢুকলো, আবারও ন্যাটো এটাকে বিধ্বস্ত করলো, তাহলে প্রশ্ন হচ্ছে ইরান কি ন্যাটোকে চ্যালেঞ্জ করতেছে? যদিও এই যে ব্যালিস্টিক মিসাইল কোত্থেকে নিক্ষিপ্ত হয়েছে, কিভাবে হয়েছে, এটার তথ্য এখনো পর্যন্ত আসে নাই। তবে সর্বশেষ সংবাদ হচ্ছে এটা যে ইরান থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক মিসাইল তুরস্কে এসে তুরস্কের সীমার মধ্যে এসে পৌঁছেছে এবং এটা ভূমধ্য সাগরে থাকা ন্যাটোর যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা এই মিসাইলকে ধ্বংস করেছে। এই খবর দিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এবার এটা নিয়ে দ্বিতীয়বার ইরান থেকে নিক্ষিপ্ত মিসাইল তুরস্কে ঢুকলো। এর আগে তো ইরান বলেছিল যে আমরা তুরস্ককে টার্গেট করে তুরস্কের দিকে কোনো মিসাইল নিক্ষেপ করিনি। দেখা যাক এবার কি বলে, যে তুরস্ককে টার্গেট করে তুরস্কের দিকে কোনো মিসাইল নিক্ষেপ করছে নাকি এই মিসাইলও সাইপ্রাসের দিকে যাচ্ছিল বা অন্য কোনো দিকে যাচ্ছিল। যদিও এর আগের বার তুরস্কের যেই এলাকাতে পড়েছিল সেই এলাকাটা তুরস্কের মূল ভূখণ্ডের, বলা যায় যে মূল ভূখণ্ডের সাথে সম্পৃক্ত, কিন্তু ওই এলাকার উপর দিয়ে অন্য দেশে যাওয়া সম্ভব। কিন্তু গাজিয়ান্তেপ অর্থাৎ এখন যে এলাকার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে তুরস্কের একেবারে ভিতরে। সুতরাং সেখান পর্যন্ত যদি এই মিসাইল আসে তাহলে বুঝতে হবে যে এই মিসাইল তুরস্কের মধ্য দিয়ে যাচ্ছিল বা তুরস্ককেই এই ব্যালিস্টিক মিসাইল টার্গেট করেছিল। সুতরাং তুরস্কে নিক্ষিপ্ত ইরানের এই ব্যালিস্টিক মিসাইল তুরস্ককে এই যুদ্ধে নতুন করে টানতে চাইছে এবং ন্যাটোকে চ্যালেঞ্জ করছে। তার মানে হচ্ছে ইরান শুধুমাত্র ট্রাম্পকেই চ্যালেঞ্জ করছে না, ইরান এখানে ন্যাটোকেও চ্যালেঞ্জ করছে। একই সাথে মধ্যপ্রাচ্যের যে সমস্ত আরব দেশগুলো আছে সেগুলোকে তো চ্যালেঞ্জ করেই যাচ্ছে। এখন দেখা যাক তুরস্কের পক্ষ থেকে এটার বিরুদ্ধে কি ধরনের অ্যাকশন নেয় বা কি বিবৃতি দেয়। তুরস্কের সরকার এই ব্যাপারে এখনো পর্যন্ত এটার বিরুদ্ধে কি অ্যাকশন নেবে সেটা বলেনি। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে ইরান থেকে একটা ব্যালিস্টিক মিসাইল আমাদের ভূখণ্ডে এসেছিল এবং আমাদের ভূখণ্ডের উপর থেকে সেই ব্যালিস্টিক মিসাইলটি যাওয়ার সময় সেটাকে বিধ্বস্ত করে ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম। অর্থাৎ এখনো পর্যন্ত তুরস্ক এই ব্যালিস্টিক মিসাইলগুলো বিধ্বস্ত করছে না, অথবা আমি জানি না তুরস্কের সেই ব্যালিস্টিক মিসাইল বিধ্বস্ত করার এয়ার ডিফেন্স সিস্টেম আছে কিনা। কিন্তু যেই কথাটা বড় সেটা হচ্ছে যে এই ন্যাটো ব্যালিস্টিক মিসাইল বিধ্বস্ত করার মাধ্যমে আসলে ন্যাটো একদিক থেকে বলা যায় যে এই যুদ্ধে কিন্তু আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছে। এর আগের দিন যে কথাগুলো ন্যাটোর প্রধান বলেছিলেন যে তুরস্ককে আমরা ছেড়ে দেব না, ছেড়ে যাব না, তুরস্ক ন্যাটোর সদস্য, তুরস্কে যদি আক্রমণ হয় আমরা সেই আক্রমণ প্রতিহত করার জন্য পুরো ন্যাটো এখানে যুক্ত হব। এখন এই যুদ্ধে আসলে ন্যাটোকে যুক্ত করা হচ্ছে কিনা বা ন্যাটোকে যুক্ত করার কোনো পরিকল্পনা করছে কিনা, এরকম হতে পারে যে আসলে ইরান না বরং আমেরিকাই এই পরিকল্পনাটা করছে, এরকম হতে পারে। আবার এটাও হতে পারে যে হ্যাঁ ইরান তুরস্ককে চ্যালেঞ্জ করছে, কারণ হচ্ছে এই অঞ্চলে এখন
চ্যালেঞ্জের বাইরে আছে তুরস্ক, তুরস্ক ন্যাটোর সদস্য, তুরস্ক একদিকে পশ্চিমা বলয়ের সদস্য, সুতরাং তুরস্ককেও এই যুদ্ধে টানতে অথবা তুরস্ককে দুর্বল করতে এরকম আক্রমণগুলো করতে পারে। এখনো পর্যন্ত আমি জানি না, দেখা যাক কি হয়। জাস্ট হচ্ছে গরম গরম খবরটা আসলো, সেটা আপনাদেরকে বললাম। সেটা কি? সেটা হচ্ছে তুরস্কে আবারও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে, ইরান থেকে এসেছে ব্যালিস্টিক মিসাইল, তুরস্কের আকাশসীমায় ঢুকেছে। তুরস্কের আকাশসীমার মধ্যে থাকাকালীন সেই ব্যালিস্টিক মিসাইলকে বিধ্বস্ত করা হয়েছে এবং সেই ব্যালিস্টিক মিসাইল বিধ্বস্ত হওয়ার তার যে হচ্ছে খণ্ডগুলো হচ্ছে তুরস্কের একটা ভূমিতে পড়েছে, সেই ছবিগুলো আছে সেই ব্যালিস্টিক মিসাইল নিক্ষিপ্ত হওয়ার, এবং ব্যালিস্টিক মিসাইল নিক্ষিপ্ত হওয়ার বিভিন্ন ভিডিও ফুটেজও আছে, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেগুলো দেখতে পারেন। এখন এই ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের মাধ্যমে ইরান কি বার্তা দিল, সেটা আমরা প্রশ্ন রেখেছি, আমরা নিজেরাও সেটার একটা উত্তর খোঁজার চেষ্টা করছি। আপনারাও বলতে পারেন যে এটার মাধ্যমে আসলে ইরান কি বার্তা দিচ্ছে, অথবা আসলে ইরান এটা করছে কিনা, বা এটা করার মাধ্যমে অন্য কোনো দেশ তুরস্ককেও এই যুদ্ধে টানছে কিনা, অথবা অথবা ন্যাটোকে এই যুদ্ধে টানছে কিনা। কিন্তু তুরস্কের ডিফেন্স মিনিস্ট্রি এবার স্পষ্ট বলছে যে এই ব্যালিস্টিক মিসাইল ইরান থেকে নিক্ষেপ করা হয়েছে, এবং তুরস্কের আকাশ সীমায় ঢুকেছে। তুরস্কের আকাশ সীমায় ঢোকার পরে এটাকে পূর্ব ভূমধ্য সাগরে থাকা ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে এটাকে ভূপাতিত করা হয়েছে। ভূপাতিত করার সময় কিছু কিছু এটার অংশ খালি জায়গায় পড়েছে, এবং কোনো ধরনের মানুষের উপরে এখনো পর্যন্ত কোনো ধরনের আঘাত হয়নি, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তুর্কি বলছে যে তুরস্ক তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে, প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে চায়, এবং এই অঞ্চলে স্থিতিশীলতা যেন আসে সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, এবং স্থিতিশীল রাখতে তুরস্ক তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। কিন্তু যদি আমাদের ভূমিতে এবং আমাদের আকাশ সীমায় এরকম ভাবে আক্রমণ আসে, বা আমাদের আকাশ সীমার লঙ্ঘন করে যদি বাইরে থেকে কোনো কিছু, তাহলে সেটাকে বরদাস্ত করার জন্য, সেটাকে ফিরিয়ে দেওয়ার জন্য, এবং সেটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমরা কোনো ধরনের হেজিটেশন করব না। তুরস্কের দিকে আক্রমণকারী যে কোনো ধরনের পদক্ষেপকে আমরা পরবর্তীতে যেন এই ধরনের পদক্ষেপ না ঘটে সেটা আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। এটা হচ্ছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য। যাই হোক, তুরস্ক থেকে এবারে আসি যে এই পাল্টা আক্রমণ আমেরিকা, ইরান, বাহরাইন, আজকে বাহরাইনে ব্যাপক পরিমাণ আক্রমণ হয়েছে। বাহরাইনের সবচেয়ে বড় যে তেলের কোম্পানি, তারা বলছে যে আমরা এটাকে কি বলে, তারা হচ্ছে ফোর্স মেজর ঘোষণা দিয়েছে। বিভিন্ন কোম্পানি, এটা বাহরাইনের কোম্পানি করেছে, সৌদি আরবের কোম্পানি করেছে, কাতারের কোম্পানি করেছে, কুয়েতের কোম্পানি করেছে। এই সমস্ত দেশের যে তেল গ্যাসের যে সমস্ত কোম্পানি ছিল, তারা ফোর্স মেজর ঘোষণা দিয়েছে। ফোর্স মেজর কি জিনিস? ফোর্স মেজর হচ্ছে বড় বড় কোম্পানিগুলো যখন আন্তর্জাতিক চুক্তি করে যে আমি আপনাকে এত পরিমাণ তেল এই 3 মাসে সাপ্লাই দেবো, এই চুক্তি করে, এবং সেই চুক্তির জন্য তারা টাকা অগ্রিম কিছু নেয়, পরবর্তীতে নেয়, এভাবে চুক্তি থাকে। সেই চুক্তির একটা ধারা থাকে যে যদি এমন কোনো ঘটনা ঘটে, যেই ঘটনা আসলে অনেক বড় এবং কারো হাতে না, আমাদের কারো হাতে না, এরকম ঘটনা যদি ঘটে, তাহলে সেরকম হতে পারে এটা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ, ধরেন ভূমিকম্প, অথবা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, এটা যুদ্ধ, এ ধরনের কোনো ঘটনা ঘটলে আমি যদি তোমাকে সাপ্লাই দিতে না পারি, অর্থাৎ আমার হাতে না থাকা কোনো ঘটনা যদি ঘটে এবং সেটার কারণে যদি আমি সাপ্লাই দিতে না পারি, তুমি আমাকে দোষ দিতে পারবা, তুমি আমার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে কেস করতে পারবে যে ওনার সাথে আমার চুক্তি ছিল, এতগুলো গ্যাস দেয় নাই, সুতরাং আন্তর্জাতিক আদালত চুক্তি করি এবং হচ্ছে ব্যাপক পরিমাণে সেটার জন্য আমি তার কাছ থেকে জরিমানা আদায় করি, এটা তুমি করতে পারবে না। ঠিক সেই কাজটা এখন এই আরব দেশগুলোর কোম্পানিগুলো করছে। তারা বলছে যে দেখো, এই জরুরি যুদ্ধ অবস্থার কারণে আমি তোমাকে সাপ্লাই দিতে পারবো না, কিন্তু কিছু করার নাই, তুমি আমার কাছে টাকাও দাবি করতে পারবে না, তুমি আমার কাছে হচ্ছে আমাকে নিয়ে আন্তর্জাতিক আদালতেও যেতে পারবে না, আমার কাছে কোনো দোষও ধরতে পারবে না, কারণ এটা আমার হাতে না। এবং এই কারণে দেখা যাচ্ছে যে সব দেশ তেল সংকটে পড়তে শুরু করেছে, ব্যাপক পরিমাণে তেল সংকটে পড়তে শুরু করেছে। হয়তো আর 2-1 দিনের মধ্যেই তেলের দাম ব্যারেল প্রতি $150 হয়ে যাবে। এর মধ্যে ইউরোপের কাছাকাছি সার্বিয়া নিজে কিছু তেল উৎপাদন করে, অন্যান্য দেশেও সাপ্লাই দেয়। সার্বিয়া বলছে যে আন্তর্জাতিক যে পরিস্থিতি, এই অবস্থায় আমি তেল উৎপাদন করে অন্য দেশে সাপ্লাই দিতে পারবো না। কেন? কারণ হচ্ছে আমার নিজের প্রয়োজনে আমি মিটাতে পারবো না, কারণ একটা সময় পরে যদি হচ্ছে এই তেল উৎপাদন বন্ধ থাকে বা তেলের সাপ্লাই যদি আন্তর্জাতিকভাবে বন্ধ থাকে, তাহলে আমি ব্যাপক চাপে পড়বো, আমি তেল মানে সে তার এই সুযোগে সেই ইউরোপের তেল সাপ্লাই বন্ধ করে দিয়েছে। এটা কার চাল হতে পারে? রাশিয়ার, পুতিনের চাল, এটা হতে পারে। তো এখন এই যে পুতিন যে কথাগুলো বললেন, যতটুকু সাপোর্ট দিলেন, সেই সাপোর্টটা আসলে কি এটা বোঝার জন্য আমাদের আশেপাশের আরো অনেকগুলো জিনিস দেখা দরকার। সেটা হচ্ছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে প্রধান উপদেষ্টা, এই মধ্যপ্রাচ্যের তার যে প্রধান উপদেষ্টা, সেই উপদেষ্টা এবং তার জামাতা, এই দুজন, তার জামাতা এবং তার এই প্রধান উপদেষ্টা, এই দুজনের ইসরায়েল সফরের কথা ছিল আগামীকালকে। কিন্তু হঠাৎ করেই তারা এই ইসরায়েল সফর বন্ধ করে দিয়েছে। তারা বলছে যে না, আমরা ইসরায়েল সফর করবো না। কেন করবে না? কোনো কিছু বলে নাই। কারণ গতকালকে কিছু খবরে বলা হয়েছিল যে ইসরায়েল ইরানের যে তেল শোধনাগারে বা ইরানের যে তেলের ডিপোগুলোতে আক্রমণ করেছে, এই আক্রমণের কারণে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে একটা বাকবিতণ্ডা চলছে এবং বড় আকারেই তাদের মধ্যে হচ্ছে এই কি বলে মনোমালিন্য চলছে এবং তর্ক বিতর্ক হয়েছে। এখন এই তর্ক বিতর্কের কারণেই বা এই তর্ক বিতর্কের একটা অংশ হিসেবেই কি তারা ইসরায়েল সফর বাতিল করেছে, নাকি ইসরায়েলের সাথে যেই বিষয়গুলো নিয়ে বা যে বিষয়গুলো নিয়ে তারা কনভিন্স করতে চাচ্ছে ইসরায়েলকে, সেটা ইসরায়েল মেনে নিচ্ছে না, এরকম কোনো কিছু কিনা আমি জানি না। তবে এই তাদের এই সফর বাতিল করা, ইসরায়েলের সফর হঠাৎ করে বাতিল করাটা একটা বড় ধরনের নেতিবাচক খবর ইসরায়েলের জন্য। আবার এরকম হতে পারে যে, মানে এটা একটু অতিরঞ্জিত হয়ে যাবে, তারপর বলি যে ইরানের আক্রমণের কারণে, ইরান মুহুর্মুহু আক্রমণ করছে, ইরানের আক্রমণের কারণে তারা ভয় পেয়ে ইসরায়েল সফর বাতিল করেছে, এরকম বলা যেতে পারে। কিন্তু সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে তাদের মধ্যে কোনো একটা অসন্তোষ আছে, দুই পক্ষের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য আছে, যেটা তারা সমঝোতায় আসতে পারেনি। খুব সম্ভবত ট্রাম্প চাইছে যে এই আক্রমণকে দ্রুত শেষ করতে, এই যুদ্ধকে দ্রুত শেষ করতে, কিন্তু ইসরায়েল সেটা চাইছে না। এবং এটা নিয়ে ট্রাম্পের সাথে হয়তোবা নেতানিয়াহুর মধ্যে একটা মনোমালিন্য চলতে পারে। সর্বশেষ যে খবরগুলো সেগুলো দেই, গতকাল থেকে কি কি হয়েছে এটা একটু দেওয়া দরকার। গতকালকে সৌদি আরবের পরনিষ্কাশন স্থাপনায় ইরানের হামলা হয়েছিল এবং সেই হামলায় একজন বাংলাদেশি নিহত হয়েছে, একজন ভারতীয় নিহত হয়েছে। এই খবর বাংলাদেশের পত্রপত্রিকা দিয়েছে এবং সেই লোকের নামও বলেছে। এমনকি কিছু কিছু পত্রপত্রিকা আবার তার রাজনৈতিক পরিচয় বলে দিয়েছে, সে হচ্ছে অমুক দলের ছিল, এরকম। এটা একটু অতিরঞ্জিত হয়ে যায় আর কি, অতি উৎসাহী। কিন্তু ভারতীয় পত্রিকাগুলো বলছে যে এই যে দুজন মারা গেছে, এই দুজনের একজন ভারতীয় বলা হলো, আসলে সেও ভারতীয় না, সেও বাংলাদেশি, দুজনই বাংলাদেশি। এই পরনিষ্কাশন ব্যবস্থায় ভারতীয়রা কাজ করতো না, এরকম একটা ব্যাপার। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে 1 মার্চ সৌদি আরবের হামলায় গুরুতর আহত হওয়া আরেকজন মার্কিন সৈন্য মারা গেছে। এর ফলে এই সংঘাতে নিহত মার্কিন সৈন্যের সংখ্যা হয়েছে কত? 8 জন, কমপক্ষে 8 জন। ওদিকে গত রাতে হিজবুল্লাহর সাথে সংঘর্ষে আরো 2 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। অনেকগুলো ইসরায়েলি সেনা কিন্তু মারা গেছে, আপনারা জানবেন। ইরানের হামলায় কমপক্ষে 1 জন ইসরায়েলি নিহত এবং প্রায় 1 ডজনের বেশি ইসরায়েলি আহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল। আলী খামেনাই ছেলে মোজতাবা খামেনাইকে আনুষ্ঠানিকভাবে ইরানের নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা দেওয়ার পর ইরান ইসরায়েলের উপরে 3 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ক্লাস্টার বোমা ইসরায়েলে পড়েছে এবং তেল আবিবের উপশহরের অনেক জায়গায় গত রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় ইরানের এই আক্রমণের পরে। মুজতাবা খামেনাইর ছেলেকে কঠোরপন্থী হিসেবে ধরা হয় এবং বিপ্লবী গার্ডের মধ্যে তার শক্ত সমর্থন আছে। ধারণা করা হয় যে তিনি এই যে আধা সামরিক বাহিনী, যেটা বাসিজ আধা সামরিক বাহিনী, সেটারও উপরেও তার বড় একটা ক্ষমতা আছে। সুতরাং এই যে ইরানের মধ্যে এই যে সশস্ত্র গোষ্ঠীগুলো, তার এই নির্বাচনে তাদের মধ্যে, ওই সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে একটা কি বলে এটা, তাদের মধ্যে একটা উত্তেজনা, একটা আনন্দ ফিরে আসছে, এটা বলা যায়। এত কিছুর পরেও এটা বোঝা যায়। বাহরাইনের মানামায়, গতকালকে বাহরাইনের মানামায় প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বাধাপ্রাপ্ত হয়ে ভুলবশত আবাসিক এলাকায় পড়েছে। মানে প্যাট্রিয়টের যে ক্ষেপণাস্ত্র, প্যাট্রিয়ট থেকে নিক্ষিপ্ত যে মিসাইল, সেই মিসাইল আসলে ইরানের ড্রোন বা ইরানের মিসাইলকে আঘাত না করেই নিজে গিয়েই আবার হচ্ছে বাহরাইনে আবাসিক এলাকায় পড়েছে এবং সেই সময় বাহরাইনের বিভিন্ন এলাকায় আগুন ধরে যায়। ঠিক সেই অবস্থায় ইরান বাহরাইনে ব্যাপক পরিমাণে হামলা চালায়, আক্রমণ চালায়। গতরাতে ইরাকের বাগদাদে অবস্থিত ভিক্টোরিয়া ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরান খুব সম্ভবত চালায়নি, এটা হয়তো ইরাকের মধ্যে থেকেই চালানো হয়েছে। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে গতরাতে। ইরান জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, কিন্তু সেই বিমান ঘাঁটি থেকে পাল্টা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করা হয়েছে। ওদিকে কাতারের অর্থনৈতিক এবং সাইবার অপরাধ দপ্তর জানিয়েছে যে ভুল তথ্য ধারণ প্রকাশের অভিযোগে, সহজ করে বলি, যে কাতারে যে আক্রমণগুলো হয়েছে ইরানের, সেগুলোর ভিডিও ফুটেজ প্রকাশ করার অভিযোগে 313 জন বিদেশিকে গ্রেফতার করেছে। এর মধ্যে বাংলাদেশিরা অবশ্যই আছে, বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয় আছে। কারণ আমরা নিজেরাই দেখেছি যে অনেক বাংলাদেশিরা সেখান থেকে মানে আনন্দের সাথে তারা হচ্ছে ভিডিও শেয়ার করেছে। এটা হচ্ছে কাতারের কথা। ঠিক একইভাবে সংযুক্ত আরব আমিরাতেও কিছু বিদেশি গ্রেফতার হয়েছে, খুব সময় তাদের মধ্যে বাংলাদেশি থাকার সম্ভাবনা আছে। সৌদি আরবের আল খার্জ এলাকায় ইরান গতকালকে আক্রমণ করেছে, আজকে নতুন করে আক্রমণের কথা শোনা যাচ্ছে। এই আক্রমণের পরে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে প্রায় $120 পৌঁছেছে। এটা খুব শীঘ্রই
$150 যাওয়ার কথা। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে তেল সরবরাহের এই যে সংকট, ব্যাপক পরিমাণে সংকট, এই সংকট নেমেছে কোথায়? শেয়ার বাজারে। তেলের সংকটের বাইরেও আরেকটা সংকট বড় হয়ে এখন দেখা দিচ্ছে, সেটা হচ্ছে সারের সংকট। আমরা জানি যে যেই সমস্ত জায়গায় তেল গ্যাস আছে, মানে তেল গ্যাস যেখান থেকে উৎপন্ন হয় সেখান থেকেই সার উৎপন্ন হয় বেশি। সার উৎপাদন বেশি হয় হচ্ছে যেই সমস্ত দেশে তেল গ্যাস উৎপাদন হয় সেখান থেকে। এখন বিশ্বের প্রায় 40 থেকে 45% যে সারের প্রয়োজন সেটা মেটানো হয় এই পারস্য উপসাগর থেকে, এবং সেই 45% সার যায় হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে। এখন এই তেলের সাথে সার যাওয়াও, সার রপ্তানিও যে বন্ধ হয়ে যাচ্ছে, এটা শুধুমাত্র নর্মাল অর্থনীতিতে না, সারা বিশ্বের কৃষির উপরে ব্যাপক একটা প্রভাব ফেলবে, কৃষির উপরে ব্যাপক প্রভাব ফেলবে। এবং এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে আগামী বছর বা আগামী 2 বছর বিশ্বের বিভিন্ন দেশে কৃষি পণ্যের দাম বেড়ে যেতে পারে। গতকালকে ইসরায়েল দাবি করেছিল যে সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো মারাত্মকভাবে ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, কিন্তু পরবর্তীতে, মানে ইসরায়েল দাবি করেছিল এটা, পরবর্তীতে আরব আমিরাত এটাকে অস্বীকার করেছে। এর বাইরে লেবানন সরকার জানিয়েছে যে আজ সকাল পর্যন্ত 5 লাখের বেশি লেবাননের নাগরিক, 5 লাখের বেশি নাগরিক বাস্তুচ্যুত হয়েছে। তেহরান থেকে প্রায় 1 লাখের বেশি নাগরিক বাস্তুচ্যুত হয়েছে, এরকম খবর আসছে। এই ধরনের খবরগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করছি। ইরানের হামলার পর বাহরাইনের রাষ্ট্রীয় তেল কোম্পানি বাপকো এনার্জি তার তেল উৎপাদন করতে পারবে না, তেল সাপ্লাই দিতে পারবে না, এটা বলছে। সিরিয়ার কুর্দিরা ইরানের কুর্দিদেরকে সতর্ক করে বলেছে যে তারা যেন তেহরানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমেরিকার সাথে জোট না বাঁধে। কথাটা বুঝছেন? সিরিয়া যে কুর্দিরা ছিল তারা বলছে, সিরিয়ার কোন কুর্দিরা এটা আমি জানি না, কোন কুর্দি, সিরিয়ার এই পিকেকে ওয়াইপিজি কিনা, কারণ তাদের কথা হচ্ছে যে আমরা, এটা সাধারণ কুর্দিরা আর কি, তাদের কথা হচ্ছে যে দেখো আমরা সিরিয়াতে আমেরিকা ইসরায়েলের পক্ষে লড়াই করে সিরিয়ায় আসাদের বিরুদ্ধে লড়াই করলাম, তারপরে সিরিয়ায় এখন যে সরকার ক্ষমতা আছে তার বিরুদ্ধে লড়াই করলাম, হাজার হাজার মানুষ গেল, আমরা সিরিয়ার অর্ধেক দখল করে রাখলাম, যেই সমস্ত জায়গা আমরা দখল করে রেখেছি সেই সমস্ত জায়গায় সবচেয়ে বড় বড় তেলের খনিগুলো ছিল, সেই তেলের খনি থেকে হচ্ছে আমেরিকা কম দামে ফ্রিতে তেল নিত, তার দেদারসে তেল নিয়ে যেত, কিন্তু দেখো শেষ পর্যন্ত এসে আমেরিকা তার স্বার্থের জন্য আমাদেরকে বিক্রি করে দিল। এখন আমেরিকা সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল শারার সাথে একেবারে দহরম মহরম সম্পর্ক করে সে আমাদেরকে পুরো বিক্রি করে দিল, আমাদেরকে বাঘের মুখে ফেলে দিয়ে চলে গেল। সুতরাং ইরানে তোমরা ছোটখাটো স্বার্থের জন্য আমেরিকা ইসরায়েলের পক্ষে দাঁড়ায় না, তোমাদেরকেও তার স্বার্থ শেষ হয়ে গেলে এভাবেই টিস্যুর মতো ফেলে দিবে। রয়টার্স করেছে এই খবর। ওদিকে তুর্কি সাইপ্রাসে 6টা F-16 যুদ্ধ বিমান মোতায়েন করেছে এবং একই সাথে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এই যে যুদ্ধ বিমান মোতায়েন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন, এটা যতটা না ইরানের বিরুদ্ধে, তার চেয়ে বেশি হচ্ছে তুর্কি সাইপ্রাসের নিজের নিরাপত্তার জন্য। কারণ গ্রিক সাইপ্রাসে ব্যাপক পরিমাণে ব্রিটিশ এবং গ্রিস যুদ্ধ বিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশে পাঠাচ্ছে। তো আমরা জানি যে গ্রিক সাইপ্রাস এবং তুর্কি সাইপ্রাসের মধ্যে সীমান্ত নিয়ে ঝামেলা আছে, এবং গ্রিক সাইপ্রাস মনে করে যে পুরো সাইপ্রাসটাই তার, আর তুর্কি সাইপ্রাস মনে করে যে তুর্কি সাইপ্রাসের স্বাধীনতা দরকার। সুতরাং এই পরিস্থিতিতে গ্রিক সাইপ্রাস, আসলে সাইপ্রাসে অতিরিক্ত কোনো অস্ত্র মোতায়েন করা নিষিদ্ধ। দুই সাইপ্রাসের মধ্যে যে চুক্তি হয়েছিল আজকে থেকে প্রায় 50 বছর আগে, সেই চুক্তি অনুযায়ী এই দুই সাইপ্রাসে নতুন করে কোনো অস্ত্র বাইরে থেকে মোতায়েন করা নিষিদ্ধ ছিল, কিন্তু আমেরিকা সেই চুক্তি বাতিল করে আমেরিকা গত বছর সাইপ্রাসের কাছে অস্ত্র বিক্রি করে এবং নতুন অস্ত্র মোতায়েন করে। আর এই ইরান পরিস্থিতিটাকে ইস্যু করে এখন ব্রিটেন এবং গ্রিস সেখানে অস্ত্র মোতায়েন করছে। সুতরাং তুরস্ক মনে করছে যে সেখানে অস্ত্র মোতায়েন মানে হচ্ছে তুর্কি সাইপ্রাসের উপরে বড় ধরনের একটা হুমকি, তুরস্ক সেখানে এই সুযোগে অস্ত্র মোতায়েন করছে। ইসরায়েল এবং আমেরিকায় যে আক্রমণগুলো, ইসরায়েল এবং আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে ইরান যে আক্রমণগুলো করেছে, সেই আক্রমণগুলোর বাইরেও ইরানের সরকার নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে। সেটা হচ্ছে যে বিদেশে থাকা যে সমস্ত ইরানি নাগরিক বিভিন্ন দেশে আছে, আমেরিকাতে ব্যাপক পরিমাণে আছে, ব্রিটেনে, ফ্রান্সে আছে, তারা ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের লবি করে। এখন ইরানের কথা হচ্ছে বিদেশে থাকা যেসব ইরানি নাগরিক আমেরিকা এবং ইসরায়েল সহ ইরানের শত্রুদেরকে সহযোগিতা করছে, ইরানের বিরুদ্ধে লড়ছে, ইরানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করছে, তাদের ইরানে থাকা সব সম্পত্তি জব্দ করবে ইরানের সরকার এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনে মামলাও হবে। তারা ইরানে যদি আসে তাহলে ইরানে তারা ব্যাপক পরিমাণে শাস্তি ভোগ করতে বাধ্য হবে, এরকম একটা খবর তারা দিয়েছে ইরান থেকে, ইরানের অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে, অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। ওদিকে ব্রিক্সের ভারত ছাড়া মোটামুটি ব্রিক্সের সবগুলো দেশই এই ইরানের উপরে হামলার নিন্দা জানিয়েছে, কিন্তু ব্রিক্স ঐক্যমতভাবে বা ব্রিক্স হচ্ছে যৌথভাবে কোনো বিবৃতি ইরানের হামলার বিরুদ্ধে দিতে পারে নাই, কারণ সেখানে ভারত ভেটো দিয়েছে। ভারত সম্পর্কে যদি বলতে হয় তাহলে এতটুকু একটু বলে রাখা দরকার, ইরানের
একটা যুদ্ধ জাহাজ ভারতে গিয়েছিল, আপনারা জানেন। আসলে ওই যুদ্ধ জাহাজটি ভারতে আনুষ্ঠানিক কোনো পার্ট হিসেবে জানে, মানে কোনো অংশ হিসেবে জানে, আসলে ওই সামরিক মহড়ার অংশ ইরান ছিল না। ইরানকে বিশেষ মেহমান হিসেবে, বিশেষ সম্মান দিয়ে মেহমান হিসেবে দাওয়াত দেওয়া হয়েছিল যে এই সামরিক মহড়ায় তুমি স্পেশাল মেহমান হিসেবে আসো, বিশেষ অতিথি হিসেবে। তো ইরানের একটা যুদ্ধজাহাজ সেই বিশেষ অতিথি হিসেবে সেখানে যায়, কিন্তু আসার পথে সেটার উপরে আক্রমণ করে আমেরিকার সাবমেরিন। এখন বলা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী এই যুদ্ধ শুরুর কয়েকদিন আগে ইসরায়েল সফর করেন। তিনি ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেন। তিনি সেখানে ইসরায়েলকে বলেন যে ইসরায়েল হচ্ছে ফাদারল্যান্ড, ভারত হচ্ছে মাদারল্যান্ড। তো এই ফাদার মাদার সম্পর্ক, তাদের এইরকম একটা সম্পর্ক, আমরা হচ্ছে এদের সন্তান, এরকম ভাবে তিনি এই দুই দেশের সম্পর্ককে হাইলাইট করেন। ঠিক তার দু একদিন পরেই যখন ইসরায়েল এই আক্রমণটা চালালো, তখন অনেকেরই ধারণা যে ভারত এই আক্রমণ সম্পর্কে জানতো, কারণ ইসরায়েলের যে দুই তিনটা একেবারে বন্ধু দেশ আছে, তার মধ্যে একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, একটা হচ্ছে আমেরিকা। সুতরাং এরকম একটা আক্রমণ ভারতকে অবশ্যই জানিয়েছে ইসরায়েল, এবং ভারতের কাছ থেকে সাপোর্টও চেয়েছে, ভারত সব ধরনের সহযোগিতা করবেও বলেছে। সেই দিক থেকে চিন্তা করলে ইরানের এই জাহাজটিকে ভারতে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া এবং সেখান থেকে ফেরত আসার পথে ইসরায়েল বা আমেরিকাকে এই জাহাজ সম্পর্কে তথ্য দেয়া ভারতের পক্ষে সম্ভব। এরকম একটা ঘটনা ঘটে থাকতে পারে। ইসরায়েলের যে আন্তর্জাতিক বিমানবন্দর তেল আবিবের, সেই আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেছে যে প্রচুর ইসরায়েলি লোকজন দেশ ছেড়ে পালাচ্ছে। এটা অস্বাভাবিক না। ইসরায়েলের মতো একটা জায়গায় যেখানে এই লোকগুলোকে বিভিন্ন দেশ থেকে নিয়ে যাওয়া হয়েছিল সর্বোচ্চ নিরাপত্তা, বিশ্বের এমন নিরাপত্তা দিবে যে নিরাপত্তা বিশ্বের অন্য কোনো দেশে নাই। এমন নিরাপত্তা তাদেরকে দেওয়া হবে যে তোমার ঘরে যদি কেউ ঢিল মারে, আমি তোমার ঘরের চারিদিক দিয়ে এমন ওয়াল উঠিয়ে দেবো, ঢিল তো দূরের কথা, ঢিলের শব্দটা পর্যন্ত তোমার ঘরে আসবে না। এই ধরনের কথাবার্তা বলে, এই ধরনের নিরাপত্তা দিয়ে এই ইসরায়েলের ইহুদিদেরকে, বিভিন্ন দেশের ইহুদিদেরকে ইসরায়েলে নিয়ে আসা হয়েছিল। কিন্তু সেখানে এখন হামাসের সাথে বিভিন্ন সময় যুদ্ধ লাগে, তারপরে হিজবুল্লাহর সাথে লাগে। তখনও বলা হয়েছিল যে হামাস হিজবুল্লাহ এগুলো ছোটখাটো জিনিস, এরা হচ্ছে দুই চারটে রকেট মারে, এতে তেমন কিছু হয় না, তোমরা যেও না, তারা ছিল। কিন্তু এখন দেখা গেছে যে এই যুদ্ধ ইরান যেভাবে আক্রমণ করছে, শুধু আক্রমণই না, ইরান আক্রমণ করার বাইরেও এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে এবং আরো অনেক দেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। আর ট্রাম্প যেভাবে এই যুদ্ধ নিয়ে মিথ্যাচার করছে, দেদারসে মিথ্যাচার করছে, হ্যাঁ, নেতানিয়াহু মিথ্যাচার করছে, কিন্তু নেতানিয়াহুর মিথ্যাচারের মধ্যে কিছুটা সে হচ্ছে ব্যবহার করে, আর্ট ব্যবহার করে, কিন্তু ট্রাম্প এটা কিছু নাই, সে একেবারে চোখ কান খুলে মিথ্যা কথা বলতেছে। সেই পরিস্থিতিতে ইসরায়েলকে আর নিরাপদ মনে করছে না বহু ইসরায়েলে বসবাসকারী ইহুদিরা, তারা এখন দেশ ত্যাগ করছে। আজকে সকালেও ইসরায়েল এবং দক্ষিণ ইসরায়েল, সেন্ট্রাল ইসরায়েলের দিকে আক্রমণ করেছে ইরান। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে কুয়েত তার তেল উৎপাদন পুরোপুরি স্থগিত করেছে, এই কথাটি বলেছে সকালবেলা কুয়েত। এরপরে আরেকটা খবর শেয়ার করি, সেটা হচ্ছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং তার জামাতা জারেদ কুশনার আগামীকালকে ইসরায়েল আসার কথা ছিল, আসছে না, আসবে না। ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র যেটা ছিল, মানে ইরান যে ক্লাস্টার বোমা নিক্ষেপ করে, সেই ক্লাস্টার বোমাতে বলা হচ্ছে যে ইসরায়েলি চ্যানেল 12 বলছে যে ইরান সর্বশেষ যে বোমাটা আমাদের দিকে নিক্ষেপ করছে, সেই বোমাতে একটা ক্ষেপণাস্ত্রে হচ্ছে একটা মিসাইলে 24টা ছোট ছোট বোমা ছিল, এবং এই 24টা বোমার প্রত্যেকটা ওজন ছিল 2 থেকে 5 কেজি। এই 2 থেকে 5 কেজি ওজনের বোমাগুলো বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং সেই সমস্ত এলাকায় আগুন ধরে যায়, সেই সমস্ত এলাকায় বিস্ফোরণ ঘটে। কিন্তু এত কিছু ঘটার পরেও ইসরায়েলের এই চ্যানেল বলেন, ইসরায়েলের সরকার বলে না যে কতগুলো মানুষ মারা গেছে, সেটা তো বলেই না, বরং ইসরায়েলের জনগণের উপরে তারা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যে কোনো ধরনের তথ্য তোমরা শেয়ার করতে পারবে না। আজকে বলা হয়েছিল যে মধ্য ইসরায়েলে ইরানের হামলায়, মধ্য ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 2 জন নিহত হয়েছে। এবং ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে যে নিহত হয়েছে তাদের মধ্যে থেকে একজনের ভিডিও শেয়ার করেছে, ভিডিও পাওয়া গেছে। এখন এই ধরনের ভিডিও তো শেয়ার করা কঠিন, কিন্তু তারপরে একটা ভিডিও এরকম দেখা গেছে। লেবাননের রাজধানীতে আজকে ঘোষণা দিয়ে ইসরায়েল আবার নতুন করে আক্রমণ শুরু করেছে। ট্রাম্প অবশ্য এই মুজতবা খামেনেইকে নতুন নেতা নির্বাচন করার পরে এসে বলছে যে আমি ভালো চিনি না, দুনিয়াও তাকে চিনে না, দেখা যাক কি হয়, এরকম একটা কথা ট্রাম্প বলেছে। এরপরে হচ্ছে ইসরায়েলি জনগণকে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার ছবি প্রকাশ না করার কথা বলেছে ইসরায়েল। একটা কথা বলেছিলাম যে বিশ্বের প্রায় 45% ইউরিয়া সাহায্যে পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী হয়, এটাও আমি নিয়ে এসেছিলাম লাইভে। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো বলছে তার 2টি তেল ক্ষেত্রে অপরিশোধিত তেলের উৎপাদন কমানো শুরু করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
কোন দুটি তেল ক্ষেত্রে উৎপাদন কমানো হয়েছে এবং এর পেছনে কারণ কি ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। তবে গত কয়েকদিন ধরে ড্রোন আক্রমণ এবং হরমুজ প্রণালী বন্ধ থাকায় এরকম সিদ্ধান্ত নিতে পারে সৌদি আরব, কারণ এর আগেও এই ধরনের ঘটনায় অনেকগুলো দেশ সিদ্ধান্ত নিয়েছে। এদিকে পারস্য উপসাগরে ইরানের 3টি নৌযানে হামলা চালানোর কথা বলেছে মার্কিন নৌবাহিনী। ইরানের 3টি নৌযানে, 3টি নৌযান বলতে এখানে 3টি হচ্ছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ না বা নৌবাহিনীর নৌযান না, খুব সম্ভবত ইরানের এই যে কার্গো জাহাজ বা এই ধরনের যে জাহাজগুলো বেসামরিক জাহাজ খুব সম্ভবত সেগুলোতে আঘাত করা হয়েছে। এগুলোর দুটো ছিল হচ্ছে লেঙ্গেহ উপকূলে নোঙর করা, আর একটা ছিল বন্দর কং এলাকায় নোঙর করা। দক্ষিণ তুরস্কের আদানায় অবস্থিত মার্কিন কনসুলেট থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়া শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তার কারণে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে তুরস্কের দক্ষিণ অঞ্চলে যে আদানা, গাজিয়ান্তেপ, এই সমস্ত অঞ্চল আছে, এই অঞ্চলে মানুষজনকে ওই এলাকায় যেতে নিষেধ করেছে। ওই এলাকায় ইরানের মিসাইল হামলা হতে পারে সেই কারণে। ব্রিটিশ সাবমেরিন ব্রিটেন থেকে যাত্রা করে মধ্যপ্রাচ্যের দিকে আসছে অথবা ভূমধ্যসাগরের দিকে আসছে, এরকম কিছু কথা বলা হচ্ছে। যাই হোক, এই ছিল আসলে আমাদের আজকের যে আয়োজন। আজকের আয়োজনের মূল কথাগুলো। আমাদের দর্শকদের প্রশ্ন থাকে, দর্শকদের প্রশ্ন কোনো বাংলাদেশে কিভাবে তেল আসতেছে, তাহলে হরমুজ প্রণালী বন্ধ করে লাভ কি, জানি না। রাফা ক্রসিং দেয়াল বারবার ইরান হামলার কারণে সীমানা ওপেন হয়ে যেতেছে। এই যুদ্ধে জিসিসি দেশগুলোতে আক্রমণ করে যুদ্ধ বন্ধের জন্য চাপ তৈরির যে পলিসি গ্রহণ করেছে সেটা কতটুকু সফল হওয়ার সম্ভাবনা আছে? এটা কতটুকু সফল হওয়ার সম্ভাবনা আছে? জিসিসিতে আক্রমণ করে আসলে যুদ্ধ বন্ধের জন্য চাপ দিচ্ছে নাকি যুদ্ধটাকে আরো বিস্তৃত করার চেষ্টা করছে, সেটা বড় কঠিন। তবে আমার যেটা মনে হচ্ছে যে ট্রাম্প আসলে এই যুদ্ধ চায় না, সে এই যুদ্ধ বন্ধ করতে চায়, সে এই যুদ্ধ আর বেশি একটা চালিয়ে যেতে চায় না। ভাই, একজন ভারতীয় লোকের বক্তব্য শুনলাম যে ভারতের হায়দ্রাবাদে ইসরায়েল ড্রোন এবং অস্ত্র বানাচ্ছে, এটা কতটুকু সত্য? এটা সত্য, এটা অসত্য না। ভারতের হায়দ্রাবাদে ইসরায়েল ড্রোন এবং অস্ত্র বানাচ্ছে ভারতের কিছু কোম্পানির সাথে একত্রে। এটা আজকে না, এটা নতুন না, এটা অনেকদিন ধরে চলছে। তুরস্ক কি ইরানকে সাহায্য করবে? না, তুরস্ক ইরানকে সাহায্য করবে না। ইরানের সিরিয়ার সুন্নি খলিফা জোলানির খবর কি? জোলানি অবশ্যই ইরানের বিপক্ষে দাঁড়াবে এবং ইরানের বিপক্ষে দাঁড়িয়েছে। আমার একটা প্রশ্ন উত্তর দিন। ইরানের খামেনি কি ফতোয়া দিয়ে পরমাণু বোমা বন্ধ করেছে? আর ইরান কি পরমাণু বোমা বানাতে চাইলে রাশিয়া উত্তর কোরিয়া সাহায্য করতে পারে? পরমাণু বোমা না বানিয়ে ইরান ভুল করেছে? ইরানের খামেনি একটা ফতোয়া দিয়েছিলেন যে হচ্ছে পরমাণু বোমা বানানো জায়েজ না, এরকম একটা ফতোয়া দিয়েছিলেন। সেটার পিছনে কারণ ছিল যে পরমাণু বোমা হচ্ছে এমন একটা গণবিধ্বংসী অস্ত্র, যেখানে হচ্ছে আপনি যদি কোনো জায়গায় এই অস্ত্রটা নিক্ষেপ করেন, সেখানে বিনা দোষে, মানে হচ্ছে নিষ্পাপ মানুষকে, নির্দোষ মানুষকে আপনি হত্যা করবেন। আপনি ওই অস্ত্রের মাধ্যমে দোষী এবং বিনা দোষী মানুষকে পার্থক্য করতে পারবেন না। যেমন ধরুন, মিসাইল নিক্ষেপ করলে আপনি অন্তত বলতে পারেন যে হ্যাঁ, আমি এই সামরিক ঘাঁটিতে মিসাইল নিক্ষেপ করছি, এই সামরিক জায়গাটাতে মিসাইল নিক্ষেপ করছি, এই মিসাইল লঞ্চারে আমি মিসাইল নিক্ষেপ করছি, এই সরকারি অফিসে আমি মিসাইল নিক্ষেপ করছি, সেটা আপনি বলতে পারেন। কিন্তু কোন একটা দেশে যখন আপনি পরমাণু অস্ত্র নিক্ষেপ করবেন, তখন সেখানে নারী, শিশু, হাজার হাজার, লক্ষ লক্ষ সাধারণ মানুষ মারা যাবে। সুতরাং সেই দিক থেকে সে ফতোয়া দিয়েছিলেন যে হচ্ছে ইরানে এই পরমাণু অস্ত্র তৈরি করা যায় না, এরকম কিছু কথা ছিল। কিন্তু তার মানে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রেখেছিল না? বন্ধ রাখেনি। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালু রেখেছিল এবং সেই ক্ষেত্রে ইরানকে সবচেয়ে বেশি সহযোগিতা দিত রাশিয়া থেকে বহু ইঞ্জিনিয়ার, রাশিয়া থেকে বহু লোকজন ইরানের এই পরমাণু স্থাপনাগুলোতে কাজ করত। এমনকি গতকাল পর্যন্ত রাশিয়া তাদের অনেকেই সরিয়ে নিয়ে গেছে। ভাই, আপনি তুরস্ক নিয়ে পাগল হয়ে গেছেন বুঝি? তুরস্ক নিয়ে পাগল হবো, এটা হওয়া শুধুমাত্র আমি না, আমার মতো হচ্ছে আরো হাজার হাজার মুসলিম বিশ্বের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তুরস্ক নিয়ে পাগল হওয়াটা অস্বাভাবিক না। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে যুদ্ধ ইরানের অভ্যন্তরীণ অর্থনীতি কিভাবে সামাল দেবে? এইটা খুবই কঠিন। যুদ্ধে আসলে অভ্যন্তরীণ অর্থনীতি সামাল দেওয়া কঠিন। আর যদি হয় সেটা ইরানের মতো এই অর্থনৈতিক পরিস্থিতিতে, তাহলে তো আরো কঠিন। কিন্তু যেটা হয় যে যুদ্ধ যখন, মানে মানুষ যখন বাঁচা মরার লড়াই করে, তখন হচ্ছে খাবারের চিন্তা কম করে। তো এই জন্য এই যুদ্ধের কারণে অর্থনৈতিক সমস্যাটা তখন মানে ভাটা পড়ে যায়, অন্যদিকে চলে যায়। তখন মানুষ হচ্ছে এটা চিন্তা করেন যে আমার প্রত্যেকদিন খেতে হবে, আমার প্রত্যেকদিন কি বলে ইলেকট্রিসিটি পেতে হবে, আমার প্রত্যেকদিন হচ্ছে ব্যাপক পরিমাণে তেল পেতে হবে। এটা তখন আর মানুষ ভাবে না, বা এটার জন্য মানুষ রাস্তায় নামে। কার জন্য রাস্তায় নামে? সরকার তো রাষ্ট্র রক্ষার জন্য লড়াই করছে। সৌদি আরবের জেদ্দা থেকে দেখছি বহু প্রশ্ন, এই যুদ্ধের ভবিষ্যৎ কি হতে পারে? ভাই, ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম কি সম্পূর্ণ ধ্বংস? না, সম্পূর্ণ ধ্বংস না, কিছুটা আছে এখনো। ইরান কেন ইসরায়েলের যুদ্ধ বিমান হ্যাঙ্গারে আক্রমণ করে না? নাকি ইরানের যুদ্ধ বিমান হ্যাঙ্গারে খুঁজে পায় না? খুঁজে পায়, কিন্তু আক্রমণ করতে পারে না।
আমরা জানি ইরানের অয়েল অ্যান্ড গ্যাস ইনফ্রাস্ট্রাকচারে ব্যাপক পরিমাণে হামলা হয়েছে। এখন ইরান যদি এর প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যে বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তেল সেক্টরে কি অজুহাতে হামলা করবে? দেখেন ইরান যদি যে সমস্ত হামলা এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হচ্ছে, সৌদি আরব বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, এগুলোতে তো এখন আর কোনো কিছু বাস বিচার নাই। এগুলো তেলের ট্যাঙ্কারে, তেলের ডিপোতে হামলা হচ্ছে, তেলের রিফাইনারিতে হামলা হচ্ছে, তারপরে হচ্ছে সাধারণ মানুষের বাড়িঘরে হামলা হচ্ছে, হোটেলে হামলা হচ্ছে, তারপরে হচ্ছে এই আরব দেশগুলোর বিভিন্ন সরকারি অফিসে হামলা হচ্ছে। সুতরাং এখন এটা আর বলার সুযোগ নাই যে ইরানের এই জায়গায় আক্রমণ করেছে, এখন ইরান ওই দেশের সম জায়গাতে আক্রমণ করবে। ইরান অলরেডি আক্রমণ করছেই, আর আমেরিকা ইসরায়েলও ইরানের এই সমস্ত স্থাপনায় আক্রমণ শুরু করেছে আরো আগেই। একটাও এয়ারক্রাফট ক্যারিয়ার ডোবাতে পারেনি ইরান। ভাই, আপনি কি মনে করেন বাংলাদেশের শ্রমিকরা এখন কাতার, দুবাই, বাহরাইন থেকে দেশে চলে যাওয়া ভালো হবে? না, এখনো দেশে চলে যাওয়া ভালো হবে না। কারণ হচ্ছে এই যুদ্ধ কোথায় গড়ায় আপনি জানেন না, এবং এই মুহূর্তে এই যুদ্ধ একেবারে যে প্রত্যেকটা দেশকে ধ্বংস করে দিবে, শেষ করে দিবে আরব দেশগুলোকে, এরকম আমার কাছে মনে হয় না। আরব দেশগুলো নিজেদের স্বার্থের জন্য হলেও, নিজেদের অর্থনৈতিক অর্থনীতিকে সচল রাখার জন্য, গতিশীল রাখার জন্য হলেও এই যুদ্ধ দীর্ঘায়িত করবে না। ট্রাম্পও এই যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় না, কিন্তু যে দেশটা এই যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় সেটা হচ্ছে ইসরায়েল। এখন এইখানে গিয়ে হচ্ছে ধাক্কাটা মূল, যে ইসরায়েলের এই চালে ট্রাম্প বা আরব বিশ্ব আসলে কতটা পড়বে। কিছুটা পড়েছে, কিন্তু আরো বেশি পড়বে কিনা। যে দেশ সরকারকে নিরাপত্তা দিতে ব্যর্থ, সে দেশের খামেনির ছেলে নিরাপত্তা কতটুকু বলবেন? আসলে নিরাপত্তা কতটুকু এটা কেমনে বলবো বলেন? তারাই জানে আসলে নিরাপত্তা কতটুকু। ইরান জর্ডানে কম হামলা চালায় কেন? জর্ডানে